আসসালামু আলাইকুম। মাস্টারিং শেয়ারবাজার কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ডিভিডেন্ড ইল্ড এবং পে আউট রেশিও সম্পর্কে জানবো। তো চলুন শুরু করা যাক। তো ডিভিডেন্ড ইল্ড এবং পে আউট অনুপাত এটা আপনার শেয়ারে ইনভেস্টে থেকে আপনি কি পরিমাণ লাভ্যাংশ বা রিটার্ন পাচ্ছেন সেটা বোঝার একটা সহজ পদ্ধতি। তো প্রথমেই আমরা দেখে নিই আজকে আমরা কি শিখবো তার বিস্তারিত। সো কোম্পানি তার মুনাফার কতটুকু অংশ শেয়ার হোল্ডারদের সাথে ভাগ করে বিনিয়োগের বিপরীতে একজন বিনিয়োগকারী কত শতাংশ রিটার্ন বা লাভ্যাংশ পায়, এই দুটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো ডিভিডেন্ডটা কাইন্ড অফ লাইক আপনার ব্যাংকের যে সুদ দেয়, ইন্টারেস্ট দেয় আপনার বছরে। যদি ধরেন আপনি একটা এফডিআর করলেন 1,00,000 টাকার এবং বছর শেষে আপনাকে ব্যাংক ধরেন 8,000 টাকা ইন্টারেস্ট দিল, ঠিক আছে, ওই এফডিআর এর এগেনস্টে। সো ওইটাকে আপনি শেয়ার মার্কেটের প্রেক্ষাপটে অ্যাজ এ ডিভিডেন্ড হিসেবে ধরতে পারেন। সেক্ষেত্রে আপনি ডিভিডেন্ড ইলটা হচ্ছে 8%, ঠিক আছে। তো যেহেতু আপনাকে 8,000 টাকা দিচ্ছে 1,00,000 টাকার মধ্যে, সো এই ক্ষেত্রে আপনার ডিভিডেন্ড ইল্ড 8%। পে আউট রেশিও বলতে হচ্ছে ধরেন আপনার একটা প্রতিষ্ঠানে যত টাকা লাভ করছে সারা বছর তার মধ্যে থেকে কতটুকু প্রফিট আপনাকে যে লভ্যাংশ হিসাবে দিয়েছে। সো এটা বিস্তারিত আমরা পরবর্তী স্লাইডে জানতে পারবো। তো তো ডিভিডেন্ড ইল্ড, ধরেন আপনি একটা ফ্ল্যাট কিনলেন এবং ওই ফ্ল্যাটে বছর শেষে প্রতি মাসে একটা ভাড়া পান, ঠিক আছে। ওই ধরেন প্রতি মাসে আপনি 5,000 টাকা করে ভাড়া পান এবং বছর শেষে দ্যাট মিনস আপনি 60,000 টাকা ভাড়া পেলেন, ঠিক আছে। তো 60,000 টাকা যদি আপনি ভাড়া পান এবং ফ্ল্যাটের দাম যদি হয় এখন ধরেন 60 লক্ষ টাকা, তাহলে আপনার ডিভিডেন্ড ইল্ডটা কত আসে? তো ওইটার ক্যালকুলেশনটা যখন করে আপনি যেটা পাবেন ওইটাই হচ্ছে আপনার ডিভিডেন্ড ইল্ড, ঠিক আছে। তো শেয়ার বাজারেও সিমিলারলি একটা শেয়ারের ডিভিডেন্ড ইল্ড বোঝা যায়। যেমন শেয়ারের বর্তমান বাজার মূল্য অনুপাতে আপনি কত টাকা ক্যাশ ডিভিডেন্ড পেয়েছেন তার একটা শতাংশ হিসাব। সো উদাহরণ যদি আমি দেখি, ধরেন এখানে ডিভিডেন্ড ইল্ড ইকুয়াল টু ডিপিএস, ঠিক আছে। দ্যাট মিনস ডিভিডেন্ড পার শেয়ার ভাগ বাজার মূল্য ইন্টু 100, ওকে। সো দেখেন একটা শেয়ারের দাম আপনার 100 টাকা, ঠিক আছে, যেমন ক্যাফে লিমিটেড। তো শেয়ারটার দাম 100 টাকা এবং এই বিগত 2025-এ ধরেন ও লভ্যাংশ দিয়েছে প্রতি শেয়ারের এগেনস্টে 10 টাকা করে, ঠিক আছে। সো আপনি একটা শেয়ার কিনেছেন 100 টাকা করে, ঠিক আছে। বছর শেষে ও আপনাকে 10 টাকা করে লভ্যাংশ দিলে প্রতি শেয়ারের এগেনস্টে, ঠিক আছে। সো সো আপনি এটা যদি আপনি ডিভিডেন্ড ইল্ড ক্যালকুলেশন করেন তাহলে কিভাবে করবেন? তো এটা হচ্ছে আপনার পার শেয়ার অ্যামাউন্ট, ধরেন 10 টাকা পেয়েছেন আপনি, ওই যেখানে শেয়ারের দাম ছিল 100 টাকা। সো এটাকে আমরা 10কে 100 দিয়ে ভাগ করব, তাহলে আমরা পাবো 0.10। ওই 0.10কে আপনি যখন 100 দিয়ে গুণ করবেন তাহলে সেটা হবে 10%। দ্যাট মিনস ক্যাফে লিমিটেড 2025 সালে আপনাকে 10% রিটার্ন দিয়েছে, ডিভিডেন্ড ইল্ড দিয়েছে, ঠিক আছে। সো এই ডিভিডেন্ড ইল্ডটা অনেকে আপনার মানে ডিভিডেন্ড ইল্ডটা ক্যালকুলেশন করার কারণে হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট অনুযায়ী রিটার্নটা কেমন আসতেছে, ঠিক আছে। নর্মালি তো আপনি ব্যাংকে রাখলে 8% পাচ্ছেন, সো বা 10% পাচ্ছেন। সো ওইটার কম্প্যারিজনটা এখানে করা হয়। তবে শেয়ার মার্কেটে 8% 10% ডিভিডেন্ড ইল্ড ইজ এ ভেরি গুড রিটার্ন, সবাই পায় না এবং সব কোম্পানি দিতেও পারে না। সো এটা আপনি তখনই পাইতে পারেন যখন আপনি ধরেন একটা শেয়ার কম দামে কিনছেন, অনেক বছর হোল্ড করছেন এবং একটা নির্দিষ্ট টাইম পরে যখন শেয়ারের দামটাও বাড়লো, কোম্পানির ইপিএসও গ্রো করলো এবং তাদের সাথে ডিভিডেন্ড দেওয়ার পরিমাণটা বাড়লো, ওই সময়ে গিয়ে আপনার ডিভিডেন্ড ইল্ডের রেটটা আরও ভালো আসবে, ঠিক আছে। তো আমি যদি মার্কেট প্রেক্ষাপটে একটা দেখি, আমি ধরেন ওয়ালটন, সরি নট ওয়ালটন, আমরা একটু স্কোয়ার ফার্মা দেখি। তো স্কোয়ার ফার্মা দেখেন আপনার সে বিগত 2025-এ 120% ক্যাশ ডিভিডেন্ড দিছে, ঠিক আছে। সো 120% ক্যাশ ডিভিডেন্ড দিছে, ও ডিভিডেন্ড ইল আসছে
5.44, ঠিক আছে। সো এটা কিভাবে হলো, আমি যদি স্কোয়ার ফার্মার আমি যদি নিউজটা দেখে একটু নিচে গিয়ে, সো এই দেখেন এখানে দ্য বোর্ড অফ ডাইরেক্টর হ্যাজ রিকমেন্ডেড 120% ক্যাশ ডিভিডেন্ড, ঠিক আছে। রেকর্ড ডেট 16 তারিখ, তাহলে 16/11/2025 তারিখে যেই যেই মার্কেট ভ্যালুটা ছিল শেয়ারের, ওই অনুযায়ী এই 120% ডিভিডেন্ডটা ক্যালকুলেশন হবে ডিভিডেন্ড ইল্টের জন্য, ঠিক আছে। সো আমি যদি এখন 16/11/2025 যাই, সো প্রাইসটা মোটামুটি আপনার 16 তারিখের দিকে ছিল, হ্যাঁ এইখানে 17 তারিখ 203, আর 16 তারিখ ছিল 17 তারিখ 203, তার মানে 213 টাকা ছিল এ প্রাইসটা, ঠিক আছে। সো 213 টাকার এগেনস্টে আপনার ডিভিডেন্ড ইল্ডটা ক্যালকুলেশন হবে, যে এই শেয়ারে কত পার্সেন্ট ডিভিডেন্ড দিছে যদি ওই দিন কেউ লাস্ট ওই শেয়ারটা কিনে থাকে। সো ধরেন আমি আমার এখন সূত্র অ্যাপ্লাই করি, ওরা ক্যাশ ডিভিডেন্ড দিছে কত, 120%, ঠিক আছে। সো আমরা জানি একটা শেয়ারের ফেস ভ্যালু কত হয়ে থাকে, 10 টাকা হয়ে থাকে। তাহলে 10 টাকা যদি একটা শেয়ারের ফেস ভ্যালু হয়ে থাকে বাংলাদেশের মার্কেটে, তাহলে আপনার 120 টাকার যদি ক্যাশ দেয় পার শেয়ার 20%, 120%, তাহলে 10 টাকার 120% কত, 10 টাকার 120% খুব সম্ভবত আপনার আসে 12 টাকা, ঠিক আছে। তো 12 টাকা প্রতি শেয়ারে সে ডিভিডেন্ড দিছে। সো এখন ডিভিডেন্ডটা যে 12 টাকা দিল, তাহলে আপনার ডিভিডেন্ড ইল্ডটা কত আসলো। সো আমাদের ডিভিডেন্ড ইল্ডের সূত্রটা কি, আমাদের ডিভিডেন্ডের সূত্র হচ্ছে প্রতি শেয়ারে ধরেন যে অ্যামাউন্টটা পাচ্ছেন সেটা দিয়ে আমরা মার্কেট প্রাইসটারে ভাগ দিব। সো আমি যদি এখন এটারে 12-এ ভাগ দিই, আপনার মার্কেট প্রাইস যেটা 213 টাকা ছিল রেকর্ড ডেটের সময়, ঠিক আছে না, রেকর্ড ডেটের সময় আমরা এখানে পেয়েছি 213 টাকা ছিল নভেম্বরে, এই দিনে। সো আমি এটা দিয়ে ভাগ দিই, সো আমার কত আসলো, 0.05, তারপরে আদার্স নাম্বারস, ওকে। সো এটাকে আমি তারপরে কি গুণ করব কত দিয়ে, 100 দিয়ে। সো এইখানে আমার অ্যাকচুয়াল ডিভিডেন্ড ইল্ডটা চলে আসলো, ঠিক আছে। সো এটা একটু উপর নিচ হইতে পারে, যেহেতু এক্সাক্ট নাম্বার রেকর্ড ডেটের অ্যামাউন্টটা আমার সঠিক মনে নেই, বা এখানে খুঁজে পাচ্ছি না। মেবি এইটাই ছিল রেকর্ড ডেটের ডেট, অথবা এইটা হতে পারে 17 নভেম্বরেরটা মেবি। তো যাই হোক, মোটামুটি কাছাকাছি 5.63, আর এখানে 5.44, ঠিক আছে। সো অলমোস্ট কোয়াইট ক্লোজ। তো এটা হচ্ছে আপনার ডিভিডেন্ড ইল্ড। সো ধরেন আপনি 1 লাখ টাকা যদি স্টক এই স্কোয়ার ফার্মে 1 বছরের জন্য রাখতেন, তাহলে আপনি বছর শেষে এই পরিমাণ রিটার্নটা পেতেন। হোয়ারেস আপনি যদি ব্যাংকে ওই সেম টাকাটা রাখতেন, আপনি পেতেন 8% ডিভিডেন্ড বা 8,000 টাকা। সেখানে শেয়ার স্টক স্কোয়ার ফার্মাতে ইনভেস্ট করে আপনি পেলেন কত, এই অ্যামাউন্টটা, বা ধরে নেন 5,500 টাকা সামথিং, সেটা আপনি পেলেন। সো ডিভিডেন্ড ইল্ডটা আপনার ক্যালকুলেশনটা আপনার এই অ্যাকচুয়াল রিটার্নটা কত কি পরিমাণে আসতেছে সেটা আপনাকে বের করতে সাহায্য করে। কিন্তু আপনি দেখবেন তারপরে অনেকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে লং টার্মে, নট বিকজ অফ জাস্ট ডিভিডেন্ড ইল্ড। এটা তো আপনার আসবেই, কিন্তু শেয়ার মার্কেট আর ব্যাংকে এফডিআর ঘরের মধ্যে তফাৎ হচ্ছে, শেয়ার মার্কেটে আপনি তো ডিভিডেন্ড ইন পেলেনই, ধরেন 5,500 টাকা, সাথে সাথে এখানে আরেকটা অপরচুনিটি থাকে, সেটা হচ্ছে ক্যাপিটাল গেইন, ঠিক আছে। সো আপনি যেহেতু আপনি তো ডিভিডেন্ড পাবেনই আপনার শেয়ারের এগেনস্টে, এবং সাথে সাথে আপনার ক্যাপিটাল গেইন হওয়ার একটা সুযোগ আছে, যেটা এফডিআর এর নাই, ঠিক আছে। আবার এই ক্যাপিটাল গেইনটা আপনি নাও পেতে পারেন, মাইনাসও হতে পারে। সো আমরা সবাই জানি শেয়ার মার্কেটটা রিস্কের জায়গা, একটা রিস্ক ফ্যাক্টর আছে এখানে। সো এখানে ভালো করে ক্যালকুলেশন করাটাই ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, এই ছিল আপনার ডিভিডেন্ড ইল্ডের বিষয়টা। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন সবাই, এটা একদম সহজ একটা বিষয়। তারপরে আমি যদি যাই ডিভিডেন্ড পে আউট রেশিওতে। সো পে আউট রেশিও বলতে কি, ধরেন স্কোয়ার ফার্মা গত বছর আপনার তার শেয়ারে কত টাকা লাভ করছে, 12 টাকা করে লাভ করছে, ঠিক আছে। গত বছর আমরা জাস্ট যে এক্সাম্পলটা দেখলাম, কত টাকা, সরি নট 12 টাকা,
12 টাকা করে ও ক্যাশ ডিভিডেন্ড দিছে অ্যাকচুয়ালি, বাট ওইটা তার আয় না। ওর আয় হচ্ছে, ধরেন আমি যদি ইপিএস দেখি, ইপিএস অ্যানুয়াল, সরি এখানে দেখা যাচ্ছে না পেড ফিচার, সো যাই হোক, তো ও 27 টাকা করে আয় করছে গত 2025 অর্থ বছরে, ঠিক আছে, 27 টাকা করে। হোয়ারেস সে ক্যাশ ডিভিডেন্ড দিছে কত টাকা, 120%, মানে 12 টাকা করে, ঠিক আছে। তো এখন যদি আপনি তার মানে দেখেন এখানে কি হয়, আমি আপনাকে দেখাচ্ছি, একটু ওয়েট। ওকে, সো 27 টাকা ও প্রফিট করছে পার শেয়ারে, বাট ও আপনাকে ক্যাশ ডিভিডেন্ড দিছে 12 টাকা, তাহলে হাতে থাকলে কত, 15 টাকা। সো ও 15 টাকা কোম্পানির কাছে রেখে দিছে ফর এক্সপেনশন গ্রোথ। কোম্পানি মেবি আরও ইনভেস্টমেন্টে যাবে ভবিষ্যতে, অথবা বিভিন্ন প্রয়োজনের জন্য ওরা 15 টাকা ক্যাশ হাতে রেখে দিছে, এবং 12 টাকা ওদের সব ইনভেস্টর মালিক সবাইকে দিয়েছে। যাই হোক, তো ও 27 টাকা আয় করছে ধরে নিলাম আমি গত বছর, ঠিক আছে। সো এখন হচ্ছে আপনার পে আউট রেশিওটা কত হতে পারে। সো আমরা যে ইপিএস যে টাকাটা আসবে, ঠিক আছে, সেটারে আমরা আপনার দিয়ে ভাগ দিব, ধরেন, হ্যাঁ। সো ওর ডিভিডেন্ড দিছে কত, 10 টাকা, আর ওর ইপিএস আসছে কত, 20 টাকা, এবং সেটাকে আমরা 100 দিয়ে গুণ দিব, ঠিক আছে। সো ধরেন স্কোয়ার ফার্মার ক্ষেত্রে পে আউট রেশিওটা যদি আমরা বের করি, আমরা জানি স্কোয়ার ফার্মার দিছে 12 টাকা কি আপনার ক্যাশ ডিভিডেন্ড, এবং ওর ইপিএস আসছে কত, 27 টাকা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কত আসে, এই অ্যামাউন্টটা আসে 0.44, এবং এটাকে আমরা 100 দিয়ে পূরণ দেব। সো 44.44% পে আউট রেশিও, এটাই হচ্ছে স্কোয়ারের পে আউট রেশিও ফর দ্য ইয়ার 2025, ঠিক আছে। সো পে আউট রেশিওটা আপনি এখানে পাবেন না, এটা এখানে দেয় না সাধারণত তারা, তো এটা আপনি ক্যালকুলেশন করে ইজিলি বের করতে পারবেন। সো এর ফর্মুলাটা তো আপনাকে বলেই দিলাম। নগদ লভ্যাংশ যত টাকা দিবে, ধরেন 12 টাকা পার শেয়ার, বা 10 টাকা পার শেয়ার দিছে, ওইটারে আপনি গত বছরের ইপিএস দিয়ে ভাগ দিবেন, দিয়ে 100 দিয়ে গুণ দিবেন, তাহলে যে অ্যামাউন্টটা আসবে সেটাই হচ্ছে পে আউট রেশিও। দ্যাট মিনস স্কোয়ার ফার্মা তাদের আয়ের 44% আপনার তাদের বিনিয়োগকারীকে দিয়েছে, বাকি 56% তারা এই গত বছর হোল্ড করছে বা নিজের কাছে রেখে দিছে ফর বিজনেস এক্সপেনশন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমার টাকা দিয়ে সে 27 টাকা আয় করলো, কিন্তু আমাকে পুরো টাকাটা দিল না, হয়। সো এটার মেইন কারণই হচ্ছে আপনার ব্যবসা গ্রোথ করার জন্য, বা কোম্পানি হয়তো ফিউচারে আরও বড় এক্সপেনশনে যাবে, বা বিভিন্ন রিস্ক হ্যান্ডেল করার জন্য স্বাভাবিকভাবে একটা ক্যাপিটাল হাতে রাখা উচিত। সো সো ওরা এই জিনিসটা করছে। এখন পে আউট রেশিও অনেক কোম্পানি আবার 100%ও দেয়, কেউ 80%ও দেয়। সো যাদের ধরেন ভবিষ্যতে গ্রোথের চিন্তা কম, বা এই মুহূর্তে তাদের কোনো গ্রোথ করা লাগবে না, বা হাতে এনাফ ক্যাশ আছে, ওই ধরনের কোম্পানি আপনার 100%, 80% পে আউট রেশিও দিতে পারে। ও 20 টাকা আয় করলে 18 টাকা ওর বিনিয়োগকারীকে দিতে পারে, 20 টাকাও দিতে পারে। সো এগুলার শুধুমাত্র পে আউট রেশিও একটা কোনো ডিসাইডার ফ্যাক্টর না একটা শেয়ার নির্বাচনে। সো কোম্পানির ওভারঅল ফান্ডামেন্টাল দেখে সিদ্ধান্ত নিতে হবে যে না, আমি এই প্রতিষ্ঠানে বিনিয়োগ করাটা আমার ঠিক হবে কিনা, ঠিক আছে। তো যাই হোক, আশা করি আপনাদের পে আউট রেশিওটাও ক্লিয়ার হয়েছে। তো আমরা পরবর্তী স্লাইডে যাই। তো নতুনদের যে সাধারণ ভুলগুলো হয়ে থাকে, ধরা হচ্ছে যে আপনার ফেস ভ্যালুর উপর ডিভিডেন্ড ইল্ড হিসাব করা। তো কোম্পানি 10% ডিভিডেন্ড ঘোষণা করে ফেস ভ্যালুর, যেমন 10 টাকার উপর, আর আসল ডিভিডেন্ড ইল্ডটা হিসাব করতে হয় বর্তমান বাজার মূল্য। সো এখানে একটা কনফিউশন সবার থাকে, যে অনেকে ডিভিডেন্ড ইল্ডটা আপনার ফেস ভ্যালুর উপরে ক্যালকুলেশন করে, বাট ডিভিডেন্ড ইল্ডটা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করা হবে আপনার মার্কেট প্রাইসের উপরে, নট ফেস ভ্যালুর উপরে। ফেস ভ্যালুর উপরে আপনার কি বলে ডিভিডেন্ডটা ক্যালকুলেশন করা হয়, নট ডিভিডেন্ড ইল্ড। তারপর হচ্ছে আপনার 100% পে আউট রেশিওকে সবসময় সেরা মনে করা। তো লাভের 100% বা তার বেশি ডিভিডেন্ড দিলে কোম্পানি ভবিষ্যতে ব্যবসা বাড়ানোর টাকা থাকে না। ভালো বা বাড়ন্ত
কোম্পানি সাধারণত একটি অংশ নিজের কাছে রেখে দেয়। যেমন স্কয়ার ফার্মা আপনি দেখলেন এক্সাম্পলে তারা রেখে দিছে। সো এটা একটা গুড থিং। ওরা টাকাটা রাখছে, ভবিষ্যতে হয়তো তারা এক্সপ্যানশন করবে। সো আপনি এজ এ বিজনেস, আপনি তো বিজনেস শেয়ার কিনছেন, পাশাপাশি একটা বিজনেসের মালিকানাও কিনছেন। সো স্বাভাবিক আপনি যখন একটা বিজনেসের মালিকানা কিনছেন, আপনিও চাইবেন একটা বিজনেস ধীরে, ধীরে গ্রো করতে। তো আরেকটা ভুল হচ্ছে আপনার শুধু বেশি ডিভিডেন্ড দেখে শেয়ার কেনা। তো শেয়ারের দাম অতিরিক্ত পড়ে গেলে আপনার সাময়িকভাবে ডিভিডেন্ড yield বেশি দেখা দিতে পারে। ঠিক আছে? সো এক্ষেত্রে কেন কোম্পানিটা পড়ছে, কেন ডিভিডেন্ড yield-টা বাড়ছে, এত রিটার্ন কেন হচ্ছে? সো সামগ্রিকভাবে এগুলা ফান্ডামেন্টাল ভালো করে বোঝা উচিত বা কেন এটা হচ্ছে। এক্ষেত্রে আপনার ইপিএস, NAV এবং P/E রেশিও অ্যানালাইসিস দেখলে আপনাকে একটু সাহায্য করবে বুঝতে যে কেন এটা হচ্ছে। ঠিক আছে? সো এগুলো সম্পর্কে আমরা অলরেডি আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করেছি। অবশ্যই আপনিও যদি না বুঝে থাকেন তাহলে প্রিভিয়াস ক্লাসগুলা দেখতে পারেন। সো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। তো আজকের ক্লাসে আমরা জানলাম ডিভিডেন্ড yield সম্পর্কে, পে আউট রেশিও সম্পর্কে। আর yield ক্যালকুলেশনে ফেস ভ্যালু নয়, বাজার মূল্য দিয়েই হিসাব করা হয় এবং পে আউট রেশিও বলতে আপনার কি পরিমাণ টাকাটা পাচ্ছেন একটা কোম্পানি থেকে এন্ড অফ দ্য ইয়ার, এবং এটা কেন গুরুত্বপূর্ণ একটা কোম্পানির গ্রোথের জন্য পে আউট রেশিওটা কি পরিমাণ দিচ্ছে। একটা ভালো কোম্পানির অবশ্যই উচিত 20-30% উপরে পে আউট রেশিও দেওয়া, আমার পয়েন্ট অফ ভিউ থেকে। কারণ ওরা এটলিস্ট আপনার টাকা কাইন্ড অফ সামহাউ ইউজ করে ব্যবসা করতেছে। সো যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিতে বলবেন না, আর অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। আর নলেজ চেকের একটা লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে, চেক করে নিতে পারেন আপনার কি কি শিখছেন সেটি এই ভিডিও থেকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।